This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. তার দাদা নাকি ভুতুরে ভোটার। তার বাড়ি আদত এখানেই নয়, তার বাড়ি আদতে বাংলাদেশের খুলনায়। সেখানকার জুয়েলার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন। তার ভোট রয়েছে এপারে উত্তর 24 পরগনায় বনগাঁয়। রয়েছে তার নামে বেশ কয়েক কাঠা জমিও। দাদার এই কীর্তি ফাঁস করলেন তার ভাই সঞ্জয় বক্সি। অজয় বক্সি, তার এখানে ভোটার কার্ড আছে। এই ভুতুরে ভোটার ধরতে গিয়ে ধরা পড়ে তার নাম এবং তিনি ফাঁস করে দেন। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, দাদার কীর্তি এইভাবে ফাঁস করলেন এতদিন পরে কেন? নিশ্চয়ই এর আগে তো তিনি এখানে ভোট দিয়ে গেছেন, এতদিন তাহলে তিনি চুপচাপ বসেছিলেন কেন? একদমই প্রবীর, এটা মূলত কিন্তু দুই ভাইয়ের একটা পারিবারিক বিবাদ এবং জমি সংক্রান্ত বিবাদ। বনগাঁয় কিন্তু মতিগঞ্জ এলাকায় জমি কেনেন সঞ্জয় বক্সি এবং অজয় বক্সি, দুই ভাই মিলে। এবং এই জমি মালিক মূলত অজয় বক্সি, আর সেই জমিতে থাকে সঞ্জয় বক্সি। সঞ্জয় বক্সি কিন্তু বাংলাদেশ থেকে কিছু কাল আগেই আর কি এসছেন, কিন্তু তার আগে তার ভাই এসছে অজয় বক্সি, যিনি এই সঞ্জয় বক্সি, যিনি এখানে কিন্তু বেশ কয়েক বছর ধরে আছেন। দুজনের দুই ভাইয়ের বাড়ি কিন্তু বাংলাদেশে। এইবার এই দুই ভাইয়ের মধ্যে যে বিবাদ, সেই বিবাদের জেরে প্রথমে কিন্তু বনগাঁ থানায় ভাই দাদার বিরুদ্ধে অভিযোগ করে যে বাংলাদেশেও তার ভোটার কার্ডে সেখানকার ভোটার তালিকায় নাম আছে, এদেশেও নাম আছে। এরপর বিষয়টা কিন্তু তৃণমূল, যেহেতু বর্তমানে তুমি জানো ভুতুড়ে ভোটার ধরপাকড় করছে, সেক্ষেত্রে এই ইস্যুটাকে কাজে লাগায় এবং দোষ ঘাড়ে চাপায় বিজেপির। প্রশ্নটা এখানেই উঠেছে। স্বাভাবিকভাবে একটা আতঙ্ক তৈরি হয়েছে, কারণ দেখো উত্তর 24 পরগনায় অসংখ্য, বলতে সেটা কয়েক লাখ পেরিয়ে যাবে, যারা বিভিন্ন সময় বাংলাদেশ থেকে এসছে। এবং এই ব্যক্তিদের যদি কিনা বাংলাদেশের ভোটার তালিকা সংশোধন না করা হয়, তাহলে এখনো পাওয়া যাবে সে দেশে ভোটার তালিকায় থাকা নাম। তো স্বাভাবিকভাবে যেভাবে এই পারিবারিক বিবাদ এবং ভাই ভাইয়ের পিছনে, ভাই ভাইয়ের বিরুদ্ধে যে অভিযোগ করেছে এবং সেটাকে রাজনৈতিক স্তরে নিয়ে গিয়ে ভুতুড়ে ভোটারের জায়গায় নিয়ে গেছে, তা ঘিরে কিন্তু একটা হিন্দু মহলে একটা স্বাভাবিকভাবেই একটা আতঙ্ক তৈরি হয়েছে, যারা উদ্বাস্তু বাংলাদেশ থেকে বিভিন্ন সময় এসছেন। তো এরপর বিজেপি বনগাঁর সভাপতি বিশ্বজিৎ দাস, তিনি বিধায়কও বটে, তো তিনি কিন্তু বিষয়টা নিয়ে বিজেপির ঘাড়ে দোষ চাপিয়েছেন। তার যেটা দাবি, তার যেটা অভিযোগ, বিজেপির কারসাজিতে বাংলাদেশ থেকে আসা বহু মানুষ এভাবে নাম তুলেছেন এবং সেক্ষেত্রে এই অজয় বক্সির নামও সেভাবে উঠেছে। বিষয়টা এখানে, তাহলে বাংলাদেশ থেকে যে ভোটাররা আসে তারা কি শুধু বিজেপিকে ভোট দেয়? সামনেই বিধানসভা নির্বাচন, সেক্ষেত্রে যে সমস্ত উদ্বাস্তু বিভিন্ন সময় আসা হিন্দু ভোটার আছে, তারা কি সেই ভোটটা কি তৃণমূল পাবে নাকি পাবে না? এইরকম কিন্তু হিন্দু ভোট, বিশেষ করে উদ্বাস্তু ভোট ভাগাভাগির দিকেই এইটা এগোচ্ছে। এই যে দুই ভাইয়ের যেভাবে বিরোধটাকে থানা এবং তারপর সেটাকে রাজনীতিকরণ করা হলো, এমনটা বলছেন বহল। এবং ইতিমধ্যেই জেলা শাসক এবং মহকুমা শাসকের দপ্তরে এই সুব্রত বক্সি, দাদা অজয় বক্সির বিরুদ্ধে অভিযোগ করেছেন। এমনকি থানাতেও কিন্তু অভিযোগ হয়েছে, গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এবং তুমি জানো নাগরিকত্ব সংশোধন আইন যেটা আছে এবং যারা অনুপ্রবেশকারী যে আইন আছে, সেই আইনের আওতায় পড়বে কিনা তারপর দেখে কিন্তু তদন্ত এগোবে, ব্যবস্থাও নেওয়া হবে। একদমই তাই। সত্যিই আমি একটা বিষয় জানবার চেষ্টা করব, হিন্দু না মুসলিম, সিপিআইএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, এই সমস্ত কচকচানি একেবারে বাদ দিয়েও আমি যদি বলি, একজন বাংলাদেশ থেকে অর্থাৎ এসছে এখানে বহিরাগত, এখানকার সে আধার কার্ড তৈরি করলো কিভাবে? এখানকার আধার কার্ড না হলে এখানে যে জমি কিনতে পারে না, জমি রেজিস্ট্রেশনের সময় আটকে যাবে। এ তো প্রশাসনের গাফিলতি, রাজনৈতিক কচকচানি তো অনেক পরের ঘটনা। সত্যজিৎ, নয় কি? একদমই প্রবীর, দেখো বাংলাদেশ থেকে যেভাবে আসা উদ্বাস্তুরা কাগজপত্র তৈরি করে, সেটা মূলত রাজনৈতিক নেতাদের মদতেই এটা সম্ভব, নইলে কিন্তু হয় না। কারণ তুমি যে কোনো নাগরিক যে কোনো কাগজ যদি কিনা সে করতে চায়, তাহলে তার যে লোকাল রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা পঞ্চায়েত হোক কিংবা পৌরসভা, সেই নথি দিয়েই মূলত কিন্তু প্রথমে প্যান কার্ড করা হয়, তারপর আধার কার্ড করা হয়। এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু থাকে রাজনৈতিক নেতাদের মদত।
প্রচ্ছন্ন মদত এবং সাহায্য সহযোগিতা এবং বিনিময়ে মোটা টাকা কিন্তু নেওয়া হয়। এরপর সেই সমস্ত প্যান কার্ড, আধার কার্ড নিয়ে যাওয়ার পর গিয়ে কিন্তু ভোটার কার্ডে নাম তোলা হয়। সেখানেও টাকার কিন্তু একটা লেনদেন হয়। বহুবার আমরা নিজেরা গিয়েও কিন্তু গ্রাউন্ড জিরোতে গিয়ে, ঠাকুরনগর গিয়ে, বনগা গিয়ে, বিভিন্ন জায়গায়, হাবড়া অশোকনগর গিয়ে কিন্তু খবর করেছি। এমনকি গতবার হাবড়াতে এক তৃণমূল নেত্রী প্রকাশ্যে বলেছিলেন বাংলাদেশ থেকে আসা যারা তাদের ভোটার তালিকায় নাম তুলতে গেলে কাগজপত্র যেন দেওয়া হয় এবং কার সাথে যোগাযোগ করতে হবে, সেই ভিডিও ভাইরাল হয়েছিল, বিতর্ক হয়েছিল। তো এগুলো তুমি জানো যে নতুন নয়। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় তুমি জানো লোকসভা স্পিকারের মুখে তালিকা ছুড়ে দিয়েছিলেন যে সিপিএম কিভাবে কাদের মদত দিয়ে এই ভোটার তালিকা তৈরি করতে। এটা কিন্তু নতুন কিছু নয়। এটা সেই যবে থেকে বাংলাদেশের জন্ম হয়েছে 1971 থেকে কিন্তু পর পর 4 দশক ধরে টানা এভাবে বাংলাদেশ থেকে উদ্বাস্তুরা এসছে, হিন্দুরা এসছে, এসে তারা কাগজ নিয়েছে। শুধু যে হিন্দুরা এসছে এমনটা নয়, মুসলিম সমাজের মানুষরাও এসছে, ধরাও পড়ছে, রোহিঙ্গারা এসছে মায়ানমারে, ধরাও পড়ছে। সবটাই কিন্তু প্রমাণিত। কিন্তু বিষয়টা এখানেই যে এতদিন ভাই কেন চুপচাপ ছিলেন? আর পুলিশ প্রশাসন জানে না, রাজনৈতিক দলের নেতারা জানে না এমন নয়, তারাও ভোট বাক্সের চিন্তা ভাবনায় কিন্তু এটা অতীতে কংগ্রেস, তারপরে সিপিএম, তারপরে এখন তৃণমূল, প্রত্যেকেই এই ভোট নিতে ব্যস্ত এবং তারা এই সুবিধাটা দিয়ে থাকে। তুমি জানো মালদায় কিছুদিন আগে বাংলাদেশ থেকে এসে সে ভোটে জিতে তৃণমূলের প্রার্থী হয়ে পঞ্চায়েত সদস্য হয়েছে, তার সদস্যপদ খারিজ করা হয়েছে। ফলে এসবগুলো কিন্তু দিকে দিকে নজির ভুরি ভুরি আছে। সেই ক্ষেত্রে পারিবারিক বিবাদটা যেভাবে রাজনৈতিক জায়গায় নিয়ে গেল, এবং সত্যজিৎ এই উদাহরণ ভুরি ভুরি রয়েছে। কখনো কখনো তোমার মতন সাংবাদিকদের মানে সৌজন্যেই হয়তো সেই সমস্তগুলি সামনে আসে, কখনো বা সেগুলি আসে না, বা তোমরা হয়তো ধরতে পারো না, তোমাদের অজান্তেই হয়তো সেই রকম ব্যাপার বেরিয়ে যায়। আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সত্যজিৎ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তীর সঙ্গে। হ্যাঁ, আমি থানায় একটা কমপ্লেন করেছিলাম। আমি যেখানে থাকি সেই জায়গায় মানে বাংলাদেশের লোক, এইখানে তার কাগজপত্র সবই আছে, বাংলাদেশেরও আছে। তারপরে সেই করে এখানে আসে, মাঝে মাঝে আসে, এবং এর সাথে সহযোগীও আছে সুব্রত মজুমদার, ঠিক আছে। সে সেইতে আমারও বিভিন্ন রকম অত্যাচার করে, আমি সেইভাবে থানায় কমপ্লেন করেছি। ছিল দীর্ঘ এখানে ছিল, থাকার পরে উনি চলে যাওয়ার পরে আমি খবর পাই, খবর করতে থাকি, দীর্ঘদিন ধরে তার খোঁজার চেষ্টা করি। খুঁজে যখন আর পাচ্ছি না, তখন আমি খবর উনি বাংলাদেশের মধ্যে উনি যে একজন নেতাগিরি করে, জুয়েলারি, হ্যাঁ জুয়েলারি ডিপার্টমেন্টে একজন নেতা আছে। ওপার বাংলা থেকে এখানে এসে যারা জমি কিনছে তাদের ওপারেও ভোট আছে, এপারেও ভোট আছে। এপারে হলো তৃণমূলের ভোট ব্যাংক। এটা নতুন কিছু নয়, তৃণমূলের ভোট ব্যাংক। আমরা তো বারবার বলছি যে এই ভুয়ো ভোটার, উনি যে ভুয়ো ভোটার বলছে সেটা হলো মতুয়াদের ভোট কাটার পরিকল্পনা করেই উনি এটা বলছে। কিন্তু অরিজিনালি যে ভুয়ো ভোটার ওপার বাংলার থেকে এসে, ওপার বাংলায় আবার এই ভদ্রলোক ভোটেও দাঁড়িয়েছিল স্বর্ণ ব্যবসায়ীর ভোটে। ইনি একজন রাজনৈতিক নেতা, সেই নেতার এখানে জমি কিনা আছে এবং তার ভাইও এখানে আছে। তার ভাই কমপ্লেন করেছে, শুনলাম মতিগঞ্জ এলাকায় তার জমি কিনা আছে। এরা বহু বাংলাদেশি আছে যাদের এই ভারতবর্ষে, এই পশ্চিমবঙ্গে, বিশেষ করে এই পশ্চিমবঙ্গে বহু বাংলাদেশি আছে যাদের জমি কেনা রয়েছে। তারা ওপার বাংলারও ভোটার, এপার বাংলারও ভোটার। এপার বাংলার তৃণমূলের ভোট ব্যাংকেরা। বিজেপির আসল রূপটা ধরা পড়ে গেছে। ওরা এইভাবে কিছু ভোটার তৈরি করে রেখেছে, যেগুলো ইতিমধ্যেই আমরা প্রায় 12,000-এর উপরে ভোটার চিহ্নিত করতে পেরেছি। প্রশাসনকে, নিজের মহকুমা শাসককে দেওয়া হয়েছে, ডিএমকে দেওয়া হচ্ছে, সব আমাদের পার্টিকেও দেওয়া হচ্ছে। আমরা জমা করে দিয়েছি ইতিমধ্যেই যে এই ভোটারগুলো ধরার কারণেই বিজেপি মাথা ব্যথা শুরু হয়েছে এবং ওরা বুঝেছে যে এই ভোটগুলো ওদের অ্যাবসলিউটলি ওদের ছিল, ওরা তৈরি করেছিল। এবং সিপিএম বিজেপি যৌথভাবে এই চক্রান্ত করে এখান থেকে ওদের জয়টা সুনিশ্চিত করত। অতএব সেই জায়গাটা আঘাত করেছে বলে ওদের এইরকমভাবে রেডে করে উঠছে।